ব্রিগেডিয়ার আফতাব সরকারের কিছু গুরুত্বপূর্ণ দলিল তিনি ইন্ডিয়া এবং মায়ানমারের যে জান্তা সরকার তার সাথে শেয়ার করেছেন এবং এটার প্রমাণ সরকারের কাছে আছে। অনেকে মনে করছেন হয়তো মিয়ানমারের পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিশেষ কূটনীতিক বা সামরিককরণ করা হয়েছে যা সরকার এখনই প্রকাশ করতে চাচ্ছে না। আবার কেউ কেউ এটিকে দূতাবাসের অভ্যন্তরীণ পুনর্গঠনের অংশ হিসাবে দেখছেন। গতকালকে একটা 16 মে 2025 একটা নিউজ ছাপা হয়েছে। সেটা হচ্ছে, ধরুন আমার ইয়েতে একটু সময় নিচ্ছে আসতে। আমি প্রথমে নিউজটা পড়ে শোনাবো। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা প্রত্যাহার। সেনাবাহিনী এবং ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাংলাদেশ মিয়ানমারের সাথে করিডোর, এই কয়েকটি বিষয় নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এবং সেনাবাহিনীর ভিতরে ধরা পড়তেছে ভারতীয় রয়ের এজেন্ট। দর্শক, এই বিষয়গুলো নিয়ে এবং করিডোর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাবেক সেনা সদস্য। তাদের আলোচনা শুনলে বুঝতে পারবেন বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে রয়ের এজেন্ট রয়েছে। আমি প্রথমে নিউজটা পড়ে শোনাবো। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা প্রত্যাহার। মিয়ানমারের ইয়াঙ্গুনে বারে শুধু অরিজিনাল ওকে। মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশের দূতাবাসের প্রতিরক্ষা শাখার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। ইতিমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আফতাব হোসেন জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর পূর্বক প্রতিস্থাপন ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো। আরও উল্লেখ করা হয়েছে, কর্মকর্তার দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থ 2024-2025 অর্থ বছরের বাজেটের প্রতিষ্ঠান কোড 119, প্রতিরক্ষা মন্ত্রণালয় 11909 আন্তঃবাহিনী পরিচালনা এবং বিশাল একটা সংখ্যা প্রতিরক্ষা অ্যাটাশের খাত থেকে সংকুলন করা হবে। মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিরতা, সেনা জান্তা শাসনের কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সংবেদনশীল পর্যায়ে রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষের কারণে বাংলাদেশের সবসময় সতর্ক অবস্থানে থাকে। এর মধ্যে সীমান্ত বরাবর মর্টার শেল পড়ার, গোলাগুলি এবং নাগরিক হতাহতের ঘটনা দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে ইয়াঙ্গুনে দূতাবাসে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আকস্মিক প্রতিস্থাপক ছাড়াই প্রত্যাহার কূটনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন হয়তো মিয়ানমারের পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিশেষ কূটনীতিক বা সামরিককরণ করা হয়েছে যা সরকার এখনই প্রকাশ করতে চাচ্ছে না। আবার কেউ কেউ এটিকে দূতাবাসের অভ্যন্তরীণ পুনর্গঠনের অংশ হিসাবে দেখছেন। আচ্ছা, এখন তথ্যটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, বাংলাদেশে এখন আমরা জানি সবাই যে সামনে একটা করিডোরের কোশ্চেন আছে, প্লাস হচ্ছে আমরা জেনেছি যে এখন বর্তমান পরিস্থিতিটা খুবই ভোলাটাইল। এই মুহূর্তে একটা জিনিস মনে রাখতে হবে যে তার যে প্রতিস্থাপক ব্যতিরেকে তাকে ডাকা হয়েছে, এটা করেছে হচ্ছে ফরেন মিনিস্ট্রি। এখন একটা জিনিস দেখেন, অ্যাট দ্য সেম টাইম আরেকটা নিউজ আপনাকে দেই, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার আফতাব ইজ প্রমোটেড টু মেজর জেনারেল। এখন এক পার্টি বলার চেষ্টা করতেছে যে সে অ্যাকচুয়ালি সে এখানে আসছে তার যেহেতু প্রমোশন হয়েছে এই জন্য, বাট ইটস নট এ নর্মাল পোস্টিং, ইটস নট এ নর্মাল থিং। আমি যেটা জেনেছি এবং কয়েকটা জায়গা থেকে কনফার্ম করেছি, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার আফতাব বেসিক্যালি আওয়ামী লেসপেন্সার এবং একজন অ্যাভারেজ অফিসার হিসাবে তার অ্যাকচুয়ালি ব্রিগেডিয়ার পর্যন্ত হওয়ারই কথা না, হয়েছে। তাকে ইম্পর্টেন্ট একটা জায়গাতে দিয়েছে। কি কারণে দিয়েছে? কারণ হি হ্যাড এ কানেকশন উইথ ইন্ডিয়া। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারের কিছু গুরুত্বপূর্ণ দলিল তিনি ইন্ডিয়া এবং মায়ানমারের যে জান্তা সরকার তার সাথে শেয়ার করেছেন এবং এটার প্রমাণ সরকারের কাছে আছে।
এখানে আমি একটা জিনিসই বুঝি, বাংলাদেশ আর্মিকে যারা ইন্ডিয়ান কানেকশন আছে এবং যারা কাজ করে এতদিন কাজ করে আগে চলতেছে এবং এখনো চলতেছে, তাদের ভিতরে একটা নর্মাল জিনিস যেটা, সেটা হচ্ছে শত্রু দেশ, আমরা যদি ভারতকে শত্রু দেশ নাও বলি, কোন একটা নেইবরের সাথে সরকারি চ্যানেলের বাইরে যদি কারোর সম্পর্ক থাকে, এটা হচ্ছে দেশদ্রোহিতা, ট্রিজন, দেশদ্রোহিতা। ব্রিগেডিয়ার আফতাব এই যে কাজটা করেছে সেটা হচ্ছে দেশদ্রোহিতা। আমি মনে করি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটাকে শুধু পাশ কাটিয়ে গেলে চলবে না, পাশ কাটিয়ে গেলে চলবে না। যেটা করতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে। জেনারেল ওয়াকার, তাকে কিন্তু এটা বুঝতে হবে, আর্মি পুরা তাকে সাপোর্ট দিবে। কি জন্য? বলবে যে সে প্রমোটেড, তাকে প্রমোশন দেওয়ার জন্য আসছে, অর্থাৎ প্রমোশনটা লাগাই দিবে। দেখা যাবে যে অ্যাভয়েড করে তাকে র্যাঙ্ক লাগাই দিছে, এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। বাট আমি যেটা মনে করি যে প্রমাণপত্র যা আছে উপস্থাপন করে তাকে আইনের আওতায় আনতে হবে, এবং যাতে সেনাবাহিনীর সামরিক অসামরিক যে কোনো সদস্যকে তারা যেন বুঝতে পারে যে সরকারি চ্যানেলের বাইরে কাউকে তথ্য সাপ্লাই দেওয়া একটা দেশদ্রোহিতার কাজ। ব্রিগেডিয়ার জেনারেল আফতাব একজন দেশদ্রোহী, তাকে দেশদ্রোহী হিসেবে বিচার করতে হবে। এবং আমরা যদি এটা করতে না পারি তাহলে তাহলে কি হবে? তাহলে আমাদের মধ্যে সেনাবাহিনীর মধ্যে সচেতনতা হবে না। যারা এটা যদি পানিশমেন্ট হয়, তাহলে তারা বুঝে ফেলবে যাদের সাথে অলরেডি কানেকশন আছে তারা আর কানেকশন রাখতে চাইবে না। বাট দিস ইজ ইম্পর্টেন্ট। একটা জিনিস দেখেন যে নর্মাল যদি এটা স্বাভাবিক পোস্টিংয়ে হতো, তাহলে স্বাভাবিক পোস্টিংয়ে যেটা হয়, ওকে একজনের পোস্টিং হয়েছে, অতএব এখান থেকে আরেকজন অফিসার যাবে, যাওয়ার পর দায়িত্ব বুঝাই দিবে, দায়িত্ব বুঝাই দেওয়া একটা ওভারল্যাপিং টাইম থাকবে এবং তারপরে সেই অফিসার ফেরত আসবে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে তাকে বলা হয়েছে যে প্রতিস্থাপক ব্যতীত ইমিডিয়েটলি আসার জন্য। সবচেয়ে মজার জিনিস হচ্ছে যখন ফরেন মিনিস্ট্রি থেকে বলা হলো তাকে ইমিডিয়েটলি আসার জন্য, সে কি বলেছে জানেন? সে বলেছে আমার কাছে এখন টিকিট কাটার টাকা নাই, যেটা হচ্ছে মোস্ট ফানিয়েস্ট অ্যান্সার। এই কারণেই আপনারা কি কখনো এর আগে অতীতের কোনো পোস্টিং টিয়ারকে সেনা আইনের কোন ধারানে টাকা খরচ হবে এই ধরনের কোনো কিছু দেখেছেন? আমার চোখে পড়েনি। এই যে টাকা এই খাত থেকে খরচ হবে, এটা ইচ্ছা করে সাংবাদিককে দিয়েছে শুধু এইটুকু বোঝার জন্য যে তার টাকা পয়সার কোনো সমস্যা নাই ফেরত আসার জন্য। হি মে বি ডিলেড, সে এখানে বাংলাদেশে ফেরত আসতে সে যেহেতু জানে তার বিরুদ্ধে প্রমাণ আছে, সে দেরি করতে পারে বা অন্য কোথাও চলে যেতে পারে। এই কারণেই এই যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট, যেটা ওকে তিনি আসলে তাকে যে ফাইন্যান্সিয়ালি ভাবে যেভাবে সাপোর্ট দেওয়া হবে, হ্যাঁ এইটা। বাট উনি বলতে পারেন না ওনার কাছে টিকিটের টাকা নাই, বিকজ হি নোজ দ্যাট হি ইজ কট। সো আমি সাধুবাদ জানাবো যারা এই জিনিসটা, নিশ্চয়ই এটা দেশে বা বিদেশে যে কোনো গোয়েন্দা সংস্থারই হাত থাকতে পারে, যাদের ইনভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ, তারা ইনফরমেশনটা এবং প্রমাণ সহ সরকারের কাছে আছে দেখেই তাকে ইমিডিয়েটলি ডাকা হয়েছে। আমি আশা করব এই ব্রিগেডিয়ার আফতাব ইউনিট এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনস এবং মিলিটারি ইন্টেলিজেন্সের সাপোর্টে হচ্ছে। একটু টেন্স ছিল। আমি বলেছিলাম যে ঢাকা ক্যান্টনমেন্টে যে এনটিএম হয়েছিল এটা রদ করা হয়েছে। জেনারেল ওয়াকার এর প্রেজেন্ট সিচুয়েশন কি আমি জাস্ট কিছুক্ষণ আগেই জানলাম যে এটা আপনি বলতে পারেন যে জেনারেল ওয়াকার এখন সিম্পলি রাষ্ট্রদ্রোহিতার কাজ করতেছে। তার যে মিলিটারি অ্যাপারেটাস আছে, তার যে বিশ্বস্ত যারা আছে, এর মধ্যে এই কাজের সাথে জড়িত আমি যে একটু গ্যাদার করতে পেরেছি, এটা হচ্ছে ডাইরেক্টর যে মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল হাকিমুজ্জামান এবং কমান্ডেন্ট এএসইউ ব্রিগেডিয়ার জেনারেল শামস। তারা যেটা করতেছে এখন, যেটা করে ক্যাম্পেইন, মানে অনলাইনে ক্যাম্পেইন জাস্ট ওয়াকারের বৃদ্ধির জন্য, মানে কি বলে ভাবমূর্তি। এই যে আমি আপনাকে একটা দেখাই, এর মধ্যে একটা হচ্ছে এটা অবশ্য দেখাচ্ছে। আমি পরবর্তীতে আমার ফেসবুকে এবং আমি দিয়ে দিব। এই জিনিসটা যদি উল্টা দেখাচ্ছে এখন যেহেতু লাইভে, আমি পরবর্তীতে এই দুইটা দিয়ে দিব। আমি শুধু বলি যে প্রথমে
আছে, ওখানে লেখা যে ফটো কার্ড বানিয়ে ছাড়তেছে ওয়াকার পরীক্ষা। ওয়াকার কেন বাধা? দেশের স্বার্থবিরোধী করিডোর প্রদানের ক্ষেত্রে সুচিন্তিত মতামত দেওয়ার কারণে, দেশের অভ্যন্তরে ভারতীয় নারীদের পুশিনের ক্ষেত্রে যৌক্তিক প্রতিবাদ করার কারণে, যেন সরকার এই পুশিনটাকে মেনে নিয়েছে, পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলের আলোচনার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কারণে। এখানে ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলে যদি কথাবার্তা বলে, সমস্যা কোথায়? এখানে তো কোনো সমস্যা নাই। এই সমস্যাটা কি জিওসি 9 দিয়ে জিওসি 24 ডিএফ দিয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। দেশের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর বিদেশির হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা জানতে চাওয়ার কারণে, এই জন্য নাকি সরকার তার প্রতি খেপা। দেশ বিরোধী কমান্ডে সায় না দেওয়ার জন্য, দেশ বিরোধী কাণ্ডে নাকি সে সায় দিচ্ছে না। আর এদিকে উনি গুম খুনের সাথে জড়িত সমস্ত জেনারেলকে কি বলে হারবার করেছে, এখন পর্যন্ত দিয়েছে, 5টাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, তারপর থেকে দেশ বিরোধী কমান্ডে সায় না দেওয়ার জন্য এটাই নাকি ওয়াকার কেন বাধা। মানে ইটস এ জোক। সে চেয়েছে একটা নতুন আওয়ামী লীগ করার জন্য, যাদের সুশীল আওয়ামী লীগ করার জন্য, যাদের মধ্যে কালিমা নাই। বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে সে মেনে নিয়েছে। রিসেন্ট হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগে বাধা দিয়েছে, আর সে হচ্ছে সবার উপরে দেশ বিরোধী কর্মকাণ্ডে সায় না দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে বৈষম্যহীন নয়া বন্দোবস্ত, কতগুলো সাংবাদিকের পেপার কাটিং, যেগুলা সরকারের এগেস্টে যায়। প্রধান উপদেষ্টার বাসভবনে 35 প্রত্যাশীদের অবস্থান টিয়ারশেল নিক্ষেপ, মানে টিয়ারশেল মানে 35 প্রত্যাশীদের উপরে টিয়ার নিক্ষেপ করা ঠিক হয় নাই। যমুনা যাওয়ার চেষ্টা, শিক্ষক বিরুদ্ধে পুলিশের জন কামাল লাঠিপেটা, নিচে লেখা হচ্ছে টিয়ারশেল জন কামাল লাঠিপেটা ভার্সেস ঠান্ডা পানি। মানে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে হচ্ছে যদি জেনারেল ওয়াকার থাকেন। ইটস এ জোক। আমি শুধু আপনাদেরকে এইটুকুই সতর্ক করতেছি যে ওয়াকারের পক্ষে যে সমস্ত ফটো কার্ড বানাচ্ছে, এটা বানাচ্ছে হচ্ছে ফ্যাসিস্টের দোসর গোয়েন্দা সংস্থাগুলা, মেইনলি এখানে মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলা। ডিজিএফআই এবং এনএসআই অ্যাকচুয়ালি এখন একটু ব্যাকফুটিং আছে, আমি যেটুকু খবর পেলাম, এক্সকিউজ মি, তারা এখন একটু ব্যাকফুটিং আছে, যেহেতু তাদের এগেনস্টে অনেক গুম খুন থেকে শুরু করে সবগুলোতেই তাদের লোকজনকে ধরা হয়েছে এবং তারা সরাসরি আয়নাঘরটাকে করার জন্য জড়িত। সো একটা ব্যাকফুটিং আছে। কিন্তু এএসইউ আর্মি সিকিউরিটি, যেটাতে আমি 3বার চাকরি করেছিলাম, আমার নিজের ইউনিট, তারপরে হচ্ছে ডাইরেক্টর মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার হাকিমুজ্জামান এবং ডিএমআই ইজ এ পুরা মানে গ্যারান্টেড রয়্যাল এজেন্ট, যে ভারতে গিয়া ট্রেনিং করে আসছে। করার পর থেকেই হি ইজ মেবি হানি ট্র্যাপ, কারণ তার নামে এই ধরনের অনেক কিছু শোনা যাচ্ছিল আগে। সো আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে তারা যে ক্যাম্পেইন করার চেষ্টা করতেছে জেনারেল ওয়াকারুজ্জামান, তা না হলে কিছু হইতো না। উনি ফেরাউনের বাসায় থেকে হয়েছেন, কি বলে, ফেরাউনের বাসায় থেকে মুসা নবী হিসেবে পয়দা হয়েছেন, এখন ফেরাউনের পক্ষে। এখন শেখ হাসিনা তো ফেরাউন বলছেন, তাই না? এখন ফেরাউনকে নিষিদ্ধ করা যাবে না। সো আমার ইয়াটা ছিল আপনাদেরকে সতর্ক করা, যে সমস্ত ফটো কার্ড বেরোচ্ছে এগুলো। ডক্টর খলিলের মতো লোক কিন্তু প্রফেসর ইউনূস সরকারকে পতন ঘটিয়ে ছাড়বে। কারণ এই ডক্টর খলিল যুক্তরাষ্ট্রের কথায় সে লাফিয়ে নিজের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে এবং হাসিনার মতোই কিছু সেনাবাহিনীকে ওনার পকেটে নিয়ে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র লাগিয়ে দিয়ে এই আর্ম ফোর্সেস ডিভিশনের পিএসও জেনারেল কামরুলকে সাথে টেনে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে উনি যুক্তরাষ্ট্রের কথায় লাফাচ্ছেন যে করিডোর, মানবিক করিডোর দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র হচ্ছে সম্পূর্ণ উল্টা চরিত্র, এরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু করে না। পৃথিবীর বিভিন্ন দেশে এরা তাদের ঘাঁটি তৈরি করে ওই দেশকে ধ্বংস করে দিয়েছে যুদ্ধে লাগিয়ে দিয়ে, গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে। সুতরাং বাংলাদেশে আরাকানের সাথে জড়িয়ে দিয়ে বাংলাদেশকে মাঝখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ধ্বংস করে দিবে, 2 পয়সাও তারা কেয়ার করে না। আর তখন প্রফেসর ইউনূস এবং তাদের দ্বৈত পাসপোর্টধারী এই উপদেষ্টারা সব বাংলাদেশ ছেড়ে চলে যাবে যার যার দেশে। ডক্টর খলিল কি করছে? ডক্টর খলিল তো তার সারা জীবন কাটিয়েছে পশ্চিমা জগতে, এবং পশ্চিমা, আমার জানা মতে তার পশ্চিমা জগতের পাসপোর্টও আছে তার। সে
আমি কয়েকজনের তো পাসপোর্ট আছে তার মধ্যে হ্যাঁ আমি একটু বলে নেই, মাঝখানে খেয়ে হেরাই ফেলে আমি কথার সাথে প্লিজ সরি চলে যেতে পারবো না। তো ডক্টর খলিল প্রথমে হচ্ছে সারা দেশে, শুধু আমার না, সারা দেশের মানুষের শঙ্কা ছিল যখন প্রফেসর ইউনুস, উইথ অল মাই রেসপেক্ট, উনি একজন নোবেল লরিয়েট, উনি যেই জন্য নোবেল পেয়েছেন সেই জন্য পেয়েছেন, কিন্তু দেশেরই দুর্দশায় যেই জ্ঞানগুলোর প্রয়োজন এখনো উনি যেভাবে চলছেন, ওনার সরকারই হচ্ছে আধা খেচড়া, যারা অকম্মা কোনো কাজের না ওইসব লোকজনকে শুরু থেকে বসিয়েছে। শুধু তাই না, উনি কোন নোবেলের ব্রেনে চলছেন আমার মাথায় আসে না যে উনার সামরিক উপদেষ্টা এখন হাসিনার ভাইগনা, এবং উনার কি বলে ওই মজুমদার যে আওয়ামী লীগের এবং ভারতের খাস লোক, সেও সিভিল প্রশাসন নিয়ন্ত্রণ করছে। তো এটা কি একটা বাচ্চা যে দুধের বাচ্চা, তাকে বুঝালো একটু মাথা হাতিয়ে বুঝালে বুঝবে, কিন্তু প্রফেসর ইউনুস দেশের সমস্ত শত্রুকে ওনার পাশে নিয়ে উনি চলছেন। উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সাথে সাথে সেটা উনার পাশের লোক, সামরিক সচিব, এই মজুমদার, এরাই কিন্তু ভারতের সাথে শেয়ার করে দিচ্ছে। সো প্রফেসর ইউনুস নোবেল পেয়েছেন, 85 বছর বয়সে বিদেশে ঘুরছেন, উনি কি এতবার বলার পরে উনি বুঝছেন না? আমি এও বলেছি, ভারতের রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী বাংলাদেশের ভারতের কি বলে এমবেসিতে বসে বাংলাদেশ বিরোধী সমস্ত কর্মকার্য চালিয়ে যাচ্ছে। এতবার বলার পরেও আমি কি বলে উনার সামরিক উপদেষ্টা জেনারেল হাফিজকে আমি এটা পাঠিয়েছি। আমি কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে ওইটা পাঠিয়েছি। আপনারা রাজেশ কুমার অগ্নিহোত্রীকে আপনারা বাংলাদেশ থেকে বের করছেন না কেন? 2016 সালে পাকিস্তান বের করে দিয়েছে, ঘরে বসে শয়তানি করছে। ওনাদের এইটুকু ক্ষমতা নাই, এখনো পদক্ষেপ নিতে পারেন নাই, আমার কথার মূল্যায়ন করেন নাই। সুতরাং আস্তে আস্তে দিনে দিনে কিন্তু প্রফেসর ইউনুস যেইভাবে চলেছে, আস্তে আস্তে কিন্তু আমি দেখছি জনপ্রিয়তা হ্রাসের পথে। এবং তার উদাহরণ দিচ্ছি, আমি যা দেখছি, ডক্টর খলিলের মতো লোক কিন্তু প্রফেসর ইউনুস সরকারকে পতন ঘটিয়ে ছাড়বে। কারণ এই ডক্টর খলিল যুক্তরাষ্ট্রের কথায় সে লাফিয়ে নিজের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে, এবং হাসিনার মতোই কিছু সেনাবাহিনীকে ওনার পকেটে নিয়ে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র লাগিয়ে দিয়ে এই আর্ম ফোর্সেস ডিভিশনের পিএসও জেনারেল কামরুলকে সাথে টেনে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে উনি যুক্তরাষ্ট্রের কথায় লাফাচ্ছেন যে করিডোর, মানবিক করিডোর দেওয়ার জন্য। আপনি দ্বিতীয় ছবিটা দেখাতে পারেন মানবিক করিডোরের। জি, আপনি একটু রাউন্ড করে রেখেছেন একপাশে। আমি রাউন্ড নাইখনছড়ি, যে রামু যে সেনানিবাস আছে তার থেকে নাইখনছড়ি খুবই কাছে। সেখান থেকে এই যে একটা বেল্ট, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন করিডোর, বিভিন্ন স্টোরেজ করে, মানে খাস বাংলায় যেটাকে বলে গোদাম করে, বিভিন্ন খাদ্য সাহায্যর গোদাম করে, তারপরে একটা পথে না কয়েকটা পথে আরাকান আর্মিকে সেটা সরবরাহ করার প্ল্যান তারা করেছে। আচ্ছা, ম্যাপটা সরিয়ে নিতে পারেন। হ্যাঁ, ম্যাপটা সরিয়ে নিতে পারেন। ভয়ঙ্কর বিষয় হচ্ছে আরাকান, কারণ এই দেখেন ডক্টর খলিল কিন্তু উনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইকোনমিক্সের, অর্থনীতির ব্যাকগ্রাউন্ড। উনি হঠাৎ করে এখন প্রফেসর ইউনুস কার কথায় ওনাকে কি বলে এটাকে, যেহেতু ওনাকে পশ্চিমারাই নোবেল দিয়েছেন, কারণ ওনার মাইক্রো ক্রেডিটটা পশ্চিমারা খুব মজা পেয়েছে, ওইটাকে পশ্চিমারা বাস্তবায়ন করতে পারলে তাদের মুনাফা আরো বেশি হয়। তো ক্যাপিটালিস্ট যেই নীতি আছে সেটাকে আরো শক্তিশালী ভাবে ব্যবহার করা যায় বাংলাদেশের একটা মডেলকে সামনে রেখে। সুতরাং ওনাদের কথায় ওনারা চলছেন। এই যে আরাকান আর্মি একটা বিদ্রোহী দল মায়ানমারের, এটা জনগণকে বুঝতে হবে। খালি সব সময় নোবেল নোবেল বলে লাফাতে হবে না। সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থ, তারপরে আমরা অন্য মানুষকে দেব। বাংলাদেশের উপরে কোনো নোবেল বা বিএনপি বা কোনো দল, কোনো সেনাপ্রধান, কেউ বাংলাদেশের উপরে না, বাংলাদেশের স্বার্থের উপরে না। সবার সার্ভিস বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। সুতরাং বাংলাদেশের উপরে কেউ কোনো বড় চ্যাম্পিয়ন নাই, সেটা আর্মি হোক, প্রফেসর ইউনুস হোক, ডক্টর খলিল হোক, বিএনপি হোক, যেই হোক, আই ডোন্ট কেয়ার। সো এখন আসে আসল কথায়। আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের একটা বিদ্রোহী দল। আরাকান যতদিন পর্যন্ত দম ছিল দখল করতে করতে গিয়েছে। আরাকানের কিন্তু আর সেই রসদ পেটে খাবার নাই। আর আরাকান আর্মির কিন্তু আর 6 মাস টিকে থাকার তাদের রসদ, অস্ত্র শস্ত্র আমেরিকা কিন্তু
আমার আজকে থেকে 1-1.5 বছর আগে লাইভে বলেছি আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য করছে, এবং কি উদ্দেশ্যে করছে সেই কথাটা যা হচ্ছে এখন তার এত বছর আগে আমি বলে আসছি কি জন্য করছে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য, যেই ব্যাখ্যাটা করলাম সেই জন্যই করছে। তো আরাকান আর্মি, আমাদের আর্মিতে একটা কথা আছে, আর্মি মার্চেস অন বেলি, মানে সেনাবাহিনী বা সৈনিক পেটের উপরে মার্চ করে, মানে পেটে খাবার যতক্ষণ থাকে ততক্ষণ একটা সৈনিক যুদ্ধ করতে পারে, পেটে খাবার না থাকলে একটা সৈনিক যুদ্ধ করতে পারে না, তখন তার মনোবল সবকিছু হারিয়ে যায়। তো আরাকান আর্মির কিন্তু আর 6 মাস টিকার মতো ক্ষমতা আছে। এরপরে এক্সকিউজ মি, এই মানবিক সাহায্য না থাকলে, সাহায্য না পেলে তার সাথে সরাসরি মানবিক সাহায্যের সাথে এই চালের আটার বস্তার সাথে কিন্তু অস্ত্র গোলা বারুদও যাবে, যত কথাই বলুক। আর ওইটা তো চেক করার, মানে আমি যতটুকু জানি যে চেক করার, চেক সরি করা বাদ দিলাম, ওগুলো তো মামুলি বিষয়। হুম জাতিসংঘের নিজস্ব কোনো ক্ষমতা নাই, জাতিসংঘ চলে হচ্ছে যুক্তরাষ্ট্রের দয়া মামাতা এবং তাদের সাহায্যে এবং তাদের হুকুমে। হুম অ্যাজ ফার এস বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যদি কথা আসে এই ক্ষেত্রে মানবিক করিডোর, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপরে পৃথিবীতে আর কোনো এক্সপার্ট এবং অভিজ্ঞ আর কোনো বাহিনী নাই। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধক্ষেত্রে এই ধরনের মানবিক সাহায্য করাতে গত 38 বছর ধরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী করে আসছে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীতে শুরু করেছে। তো এই জন্য বলছি গত 38 বছর অভিজ্ঞতায় বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কারোর কোনো অভিজ্ঞতা বেশি নাই এই ধরনের করিডোরে মানবিক সাহায্য প্রদান করা। বাট বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্ন। কারণ এই যে আরাকানকে যদি এই করিডোরটা আমরা দিতে যাই, এখানে কিন্তু আরাকান একটা বিদ্রোহী দল, একটা স্বাধীন রাষ্ট্রের বিদ্রোহী দল। আজকে ডক্টর খলিল যে বিদেশে শুধু কলম খোঁচা দিয়েছেন, শুধু অর্থনীতি নিয়ে বুঝেছেন, জীবনে সশস্ত্র বাহিনী, যুদ্ধক্ষেত্র, এই ধরনের করিডোর সম্পর্কে যার জ্ঞান অভিজ্ঞতা শূন্য, জিরো, উনি বলছেন, মূর্খের মতো উনি বলছেন কে কি বললো তাতে আমাদের কিছু আসে যায় না। এটা উনি রেফার করেছেন মায়ানমারের জুন্তা সরকারের তাদের আপত্তির ব্যাপারে, যে বাংলাদেশ সরকার কেন আরাকান আর্মির সাথে বিদ্রোহীদের সাথে যোগাযোগ স্থাপন করছে। এই যে একটা মূর্খের মতো একটা আনডিপ্লোম্যাটিক কথা ডক্টর খলিল বলল, এটাতেই বোঝা যায় যে খালি কলসি বাজে বেশি। কারণ আজকে আমরা যখন ভারত পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীকে, সান্তুল আর্মাকে এবং তার দলকে, দেশদ্রোহীদেরকে প্রশিক্ষণ দেয় এবং অস্ত্র দেয় এবং বাংলাদেশে তাদেরকে অনুপ্রবেশ করায়, তাদেরকে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করার জন্য, আমরা কি স্বাধীন বাংলাদেশিরা আমরা কি ঘৃণা করি না তা ভারতের এই কর্মকাণ্ডকে? এবং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। একইভাবে এই যে আরাকান আর্মিকে নিয়ে মূর্খের মতো ডক্টর খলিল আজকে এই কথা বলল, আরাকান আর্মি এই যে জিও পলিটিক্যাল জিনিসটা এতটুকুই দ্রুত পরিবর্তনশীল, যা বুঝতে হলে ডক্টর খলিলদের মাথায় সেই ব্রেইন নাই। আজকে আরাকান আর্মি যুদ্ধ করে এই পর্যন্ত দখল করেছে, পেটের খাবার আর গোলাবারুদ যখন কমতে শুরু করবে, আর ওই দিক দিয়ে 3টা গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে এই করিডোরের ব্যাপারে। একটা হচ্ছে, সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে মায়ানমার জুন্তা সরকার, কারণ তাদের দেশ এটা, সুতরাং তাদের একটা সে আছে, ইয়েস এন্ড নো, তাদের অনুমতি নিয়ে যা করার আমাদের করতে হবে। 2 নাম্বার, চায়না ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চায়না একটা বিগেস্ট প্লেয়ার, বিকজ চায়নার সাথে মায়ানমারের জুন্তা সরকারের সম্পর্ক বহু বছরের, তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক, সামরিক সম্পর্ক দুইটাই। দ্বিতীয়ত, চায়নার নিজস্ব স্বার্থ আছে মায়ানমারে, তাদের গ্যাস লাইন, তেল পাইপলাইন, তাদের বিদ্যুৎ কেন্দ্র সবকিছু আছে, এবং মায়ানমারেও কিন্তু তাদের পোর্ট আছে। আবার যেটা বলেছি, ভারতের কালাদান প্রজেক্ট আছে, সেখানে ভারতেরও স্বার্থ আছে। ভারতকে ফেলে দিলাম, ভারত এই লোটা বাহিনীকে ফেলে দিলাম, সাইডে রাখলাম, তাদের কোনো অনুমতির প্রয়োজন নাই। এরা এই বদমাইশগুলো আমাদের বহু ক্ষতি করেছে, ভারতের অনুমতির কোনো প্রয়োজন নাই। কিন্তু চায়নার অনুমতি না নিয়ে, আজকে যদি মায়ানমার এবং চায়নার অনুমতি না নিয়ে যুক্তরাষ্ট্রের কথায় যদি, ডক্টর আর খলিলের কথায় যদি, তাদের নিয়োজিত গোলাম ডক্টর খলিলের কথা যদি আমরা লাফাই, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।
আপনাকে বুঝতে হবে আজকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে কিন্তু জয়ী হয়েছে চায়নার সাহায্যে, টার্কিও করেছে, বাট মূলত চায়নার সাহায্যে। সেই চায়নার সাথে চায়নার উপরে বন্ধুত্বের হাত বাড়িয়ে কিন্তু আমরা আজকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি। আর যুক্তরাষ্ট্র হচ্ছে সম্পূর্ণ উল্টা চরিত্র, এরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু করে না। পৃথিবীর বিভিন্ন দেশে এরা তাদের ঘাঁটি তৈরি করে ওই দেশকে ধ্বংস করে দিয়েছে যুদ্ধে লাগিয়ে দিয়ে, গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে। সুতরাং বাংলাদেশে আরাকানের সাথে জড়িয়ে দিয়ে বাংলাদেশকে মাঝখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ধ্বংস করে দিবে, 2 পয়সাও তারা কেয়ার করে না। আর তখন প্রফেসর ইউনূস এবং তাদের দ্বৈত পাসপোর্টধারী এই উপদেষ্টারা সব বাংলাদেশ ছেড়ে চলে যাবে যার যার দেশে। সুতরাং আমরা তা হতে দিতে পারি না। হ্যাঁ, লাস্টের সমাধানটা বলে দিই, আর নয়তো কথাটা অসম্পূর্ণ থেকে যাবে। ইয়েস, যদি করিডোর দিতে হয়, আমাদেরকে করিডোর দিতে হবে চাইনিজ সেনাবাহিনীর উপস্থিতিতে। যেই করিডোরকে নিরাপত্তা দিবে চাইনিজ সেনাবাহিনী, এবং প্রতি করিডোরে প্রতি পরিবহন যেই কনভয় বা পরিবহন যেই লাইন বাহকটা যাবে, তার আগে প্রতিটা কনভয়ের আগে মিনিমাম 1.5 লক্ষ রোহিঙ্গার একটা কনভয় থাকতে হবে। শর্ত হতে হবে সেইটা। কিন্তু ঠিক স্বৈরাচারী শেখ হাসিনা যেরকম তার বাপের দেশ মনে করে গোপনে চুক্তি স্বাক্ষর করতো 16 বছর, ডক্টর খলিলও এখন তারা কোনো চুক্তির কোনো শর্ত কিন্তু জনতার সামনে প্রকাশ করছে না। প্রথমে তারা বলেছে যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তারপরে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং সবাই তাদেরকে চাপ দিয়েছে, তখন সে বলেছে না আমাদের ওই রকম। প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা বলেছে, তারপরে পররাষ্ট্র সচিবও বলেছে যে এরকম কিছু আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, তারা স্টেপ ব্যাক করেছে। বাট কথা হচ্ছে, আমি প্রফেসর ইউনূসকে বলবো, স্বৈরাচারী শেখ হাসিনার মতো, যেই স্বৈরাচারী শেখ হাসিনার পতনে 2000-এর বেশি ছাত্র জনতা রক্ত দিয়েছে এবং 10,000-এর বেশি পঙ্গুত্ব বরণ করেছে, সুতরাং তাদের রক্তের উপর দিয়ে হেঁটে এসে আপনারা সরকার বিপ্লব ছিনিয়ে নিয়ে সরকার গঠন করে কোনো গোপনে কোনো চুক্তি করার সাহস দেখাবেন না। 16 বছর লেগেছে হাসিনাকে নামাতে, আপনাদের নামাতে 16 মাসও লাগবে না। জি, ওনারা এত ঝুঁকি নিয়ে কেন করছেন? মানে ওনারা জানেন যে এটাতে ঝুঁকি আছে, তারপরে অনেক বাহিরের যেরকম বিপদ আছে দেশেরও বিপদ আছে, দেশেও কিন্তু সবাই কিন্তু বলা বলি শুরু করেছে। ওনারা যতই চাপিয়ে রাখার চেষ্টা করছে, এটা কিন্তু সবাই মোটামুটি বলছে, সব দলই। ইভেন এনসিপি কে কিংস পার্টি বলা হয়, এই সরকারের পার্টি বলা হয়, তারাও বলছে যে সব দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে। কিন্তু ওনারা মানে ইউনূস সরকার কেন এত বড় একটা ঝুঁকির মধ্যে যাচ্ছেন? এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি লর্ড ক্লাইভ যেরকম মির্জাফরের সাথে যোগাযোগ করে পুরা এই জায়গায় ব্রিটিশ শাসন কায়েম করেছিল, 1 জন 2 জন 5 জনের সাথে যুক্তরাষ্ট্র ডক্টর খলিলকে ব্যবহার করছে, এবং প্রফেসর ইউনূস হচ্ছে পশ্চিমাদের কোন নির্দেশ মানে ইয়েস অন্ধভাবে দিয়ে দিচ্ছেন। যেহেতু উনি মাইক্রো ক্রেডিট ইকোনমি বুঝেন, বাংলাদেশের এই যে জিও পলিটিক্যাল সিচুয়েশন এখন বুঝতে পারছেন না। উনি ভারতের বিরুদ্ধে অনেক শক্ত পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আবার বেলা শেষে অনেক সময় একটু নতজানু থেকেছেন যুক্তরাষ্ট্রের কথায়। আমরা সহজ কথায় বলছি, উদাহরণ দিচ্ছি, এই যে 9 মাস পেরিয়ে গেল, এখনো কিন্তু সমস্ত সংস্কার দেখছি আমরা কমিশনে আর কাগজপত্রে, অথচ এই গত 9 মাসে আওয়ামী 8, 10টা 15টা দেশদ্রোহী এবং খুনিদের কিন্তু শুরুতেই ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রফেসর ইউনূস অত্যন্ত লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। আজকে আপনি দেখেন, সিরিয়া যখন দখল করলো, সিরিয়ার যখন বিদ্রোহীরা দখল করলো বিপ্লবের মাধ্যমে, ওরা সর্বপ্রথম কাজ করলো গণহারে ফাঁসি দিয়ে দিল আগের শাসনামলের লোকজনদেরকে। তাতে কি হলো, দ্রুত একটা মেসেজ ছড়িয়ে গেল সারা দেশে যে এটা বিপ্লবী সরকার, সো মাইন্ড আস, আমাদেরকে কেয়ার করে তোমরা যত কাজ করার করো। প্রফেসর ইউনূস এখনো নারীবাদী নিয়ে ব্যস্ত, আজকে এই নাটক, কালকে সেই নট্টাঙ্কি, কালকে উমুক নাটক, এইগুলাই চলছে। এবং গত 9 মাস ধরে এটাকে শুধু কমিশন আর পত্রিকায় ফলাও করে ছবি তুলে এত মোটা মোটা কয়েক দিস্তা কাগজের একটা কমিশনের রিপোর্ট দেওয়া হচ্ছে, তাতে কিন্তু জাতির কোনো ভাগ্য পরিবর্তন হচ্ছে না। কারণ
কমিশনের এইসবের যখন প্রয়োগ না হয় সেখানে কোনো সংস্কার হবে না। উনি কি জন্য গত 9 মাসে এখনো 10টা ফাঁসি দিতে পারেন নাই? কমপ্লিট ফেলিয়ার। শুধু তা না করে, ওইসব না করে, ওই চাল ডালের দাম আর বিদ্যুৎ জানে রমজান মাসে এটা দিয়ে কিন্তু জাতির ভয়ঙ্কর ক্ষতি মেটানো। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে এই রয়ের এজেন্টরা কাজ করছে এবং রয়ের এজেন্টদের মাধ্যমে কিভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করছে। এবং করিডোর নীতি নিয়ে যে তথ্য দিয়েছেন সেটা কিন্তু আমি বলবো যে একটা ভয়াবহ তথ্য, যে এই কাজগুলো গোপন গোপনে হচ্ছে। যাই হোক, প্রিয় দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।